মিথিলার কক্ষ শূন্য আপাতত, সবাই বেরিয়ে গিয়েছে ভর দেখতে। নিচে খাওয়া দাওয়ার তোড়জোড়, তিনতলাও আসছে হইচোর আর চেঁচামেচির আওয়াজ। নোহা শুধু নির্বিকার বসে, তার এসবে মাথা ব্যথা নেই। মিথিলার বর কালো না মোটা সেসব নিয়েও তরুণী মেয়েটা উদ্বেগহীন। ওর সাথে কোনো রূপ কথাবার্তা ছাড়াই ফোন হাতে বসে সে। মাঝে মধ্যে তাকাচ্ছে দরজায়। পুষ্পিতা বলেছিল হাতের সব কাজ সেরে আসবে, কখন যে একেবারে ফ্রি হবে মেয়েটা। কতদিন মন প্রাণ খুলে গল্পে বসেনি দুজন। ও একবার আর চোখে মিথিলাকে দেখলো, জিরিয়ে নেয় সে। ক্রমাগত পায়চারি করছে, ছুটছে যেন অশান্ত অস্থির চিত্ত। বিচলিত চাহনি বারবার নিরীক্ষণ করছে দৌড়ের দিক। পুষ্পিতাকে পাঠিয়েছে ঘণ্টাখানেক, অথচ ফেরেনি। প্রথম দিকে উদ্গ্রীব ছিল আংটি নিয়ে, কখন হাতে পাবে, জলজলে পাথরখানা দেখবে দুই চোখ ভরে। কিন্তু এতটা সময় পার হতেই তার চিন্তা প্রগাঢ় হয়। সে অধৈর্য হাতে ফের কল দিল নাহিদকে। এর মধ্যে শখানে কল দেওয়া শেষ, বন্ধ এবারেও। এরকম বন্ধ শুনে মিথিলার ঘাম ছুটল কপালে। নাহিদ কি ওর জায়গায় পুষ্পিতাকে দেখে রেগে গিয়েছে? উল্টাপাল্টা কিছু করলো না তো? না না, আর যাই হোক, ভেড়াটার এত সাহস নেই। তাহলে পুষ্পিতা ফিরছে না কেন? এত অবাধ্য হওয়ার মেয়ে না? মিথিলার মস্তিষ্কে হঠাৎ এক অন্য ভাবনা দমদমিয়ে ওঠে। হাঁটা থেকে থেমে দাঁড়ালো তৎক্ষণাৎ। পুষ্পিতা সুরূপা। নাহিদ ওকে দেখে বেঁকে বসেনি তো আবার? নিজে বলদ হোক, পেছনে বিট্টুর মতো দাপুটে গুন্ডা বন্ধু, তার ওপর পুরুষ মানুষ। বোকা পুষ্পিতাটা কোনো বিপদে না পড়লেই হয়। মিথিলার বুক কাঁপে উৎকণ্ঠায়। ছেলেবেলা থেকে পুষ্পিতাকে তার সহ্য হয় না, রাগ লাগে দেখলে। আত্মীয় স্বজনের নিকট ও রূপগুণের বিশ্লেষণ শুনতে শুনতে বিধিষ্ট, অতিষ্ঠ হয়ে পড়েছিল একরকম। অন্তপটে রোপিত ছিল হিংসের বিরাট বৃক্ষ। পুষ্পিতাকে বোন তো দূর, প্রতিদ্বন্দ্বী ভাবতেও ভেতরটা ফুসত ক্রোধে। কিন্তু তাই বলে অনাথ মেয়েটা বিপাকে পড়ুক অবশ্য তা চায় না। মিথিলা নাহিদকে আবার কল দিল, বিফল হয়ে চসূচক শব্দ করল রাগে। বসে পড়ল বিছানায়। এর মধ্যে সালমা বেগম ঘরে ঢুকলেন। ওনাকে দেখে উঠে দাঁড়ালো মিথিলা। উদ্গ্রীব হয়ে শোধালো, আম্মু, পুষ্পিতাকে দেখেছ? ও কি নিচে? সালমা বেগম হাঁটুকু গিলে ফেললেন, সাথে গিলে নিলেন কণ্ঠে আসা প্রশ্ন। একটু থেমে পাল্টা শোধালেন, পুষ্পিতা এখানে নেই। ওকে তো অনেকক্ষণ যাবৎ দেখছি না আমি। ভাবলাম নোহার কাছে হয়তো, তাই খুঁজতে এসেছি। মিথিলা ঢোক গেলে, এর মানে ও যা ভাবছে তা সত্যি নয় তো? পুষ্পিতা নিচে নেই, বাসায় নেই। এত রাতে যাবে কোথায়? নিশ্চয় নাহিদ কুত্তাটা কিছু করেছে। নোহা কথাটা শুনতেই উঠে এলো। খুঁজে পাচ্ছেন না মানে কি আন্টি? এই মিথিলা আপু, তুমি না ওকে তখন কোথায় পাঠালে দেখলাম? সালমা ভুরু কুচকে চাইলেন। মিথিলা ধীর গলায় সময় নিয়ে নিয়ে বলল, হ্যাঁ, আমি তো চার্জার আনতে পাঠিয়েছিলাম ওই ঘরে, কিন্তু এতক্ষণে তো ওর আসার কথা, তাই না? সালমা বেগম এবার উদ্বিগ্ন হয়ে পড়লেন, মেয়েটা তাহলে গেল কোথায়? ও তো আশেপাশের কিছু চেনেও না যে একা যাবে, আর চিনলেও বা আমাকে ছাড়া কোথাও নড়ে না। সে মিথিলা জিভে ঠোঁট ভেজালো। তার সব রাগ বরতালো অবলা নাহিদের ওপর। নির্ঘাত ও কিছু করেছে পুষ্পিতাকে। সারাক্ষণ ওকে ভালোবাসি ভালোবাসি বলে ফেনা তুলে ফেলে, অথচ চোখের সামনে পরমা সুন্দরী দেখেই লালা বেরিয়ে গেছে জিভের। সে ক্ষুদ্রতায় অকাথ্য দুটো গালি দিল ওকে। খোরশেদুল হাজির হলেন তখন। সালমাকে বললেন, তুমি এখানে কি করছো? বেয়ান সাহেবেরা খুঁজছেন তোমাকে। সালমা বেগম দুশ্চিন্তায় ফ্যাস ফ্যাস করে বললেন, পুষ্পিতাকে কোথাও পাচ্ছি না গো। তুমি কি দেখেছো ওকে? খোরশেদুল খানিক থমকালেন। মানিস্পটে ভাসলো একটি ছেলের পুষ্পিতার মুখ চেপে ধরা আর তীব্র সে গাড়ি ছোটানোর দৃশ্য। পরপর চোখ মুখ স্বাভাবিক করলেন নিমিষে। কঠোর স্বরে বললেন, আমি কি করে দেখব? কাজ ফেলে ওকে পাহারা দিতে বসেছিলাম নাকি? আমি জানি না, আছে হয়তো প্যান্ডেলের কোথাও, কিন্তু আমি তো ওখানে দেখলাম ছিল না ও। আশ্চর্য, এমন ওভার রিয়েক্ট করছো কেন সালমা? পুষ্পিতা তো আর বাচ্চা নয় যে হারিয়ে যাবে। তুমি এখন এসব ফালতু জিনিস না ভেবে মেয়ের শ্বশুর বাড়ি অ্যাটেন্ড করো, যাও। আজ যদি এসবে কোনো ফাঁক রাখো, মেয়েটা ও বাড়ি গিয়ে সারা জীবন কথা শুনবে না, তখন কিন্তু হাত কামড়ানো ছাড়া করার কিছুই থাকবে না আমাদের। সালমা বললেন, কিন্তু পুষ্পিতা? খোরশেদুল বেজায় বিরক্ত হয়ে বললেন, আবার পুষ্পিতা? রাহাত তো রাস্তায় খেলছে বন্ধুদের সঙ্গে, আছে হয়তো ওর সাথে। সারা জীবন ওর কথা ভাবলে, এবার নিজের মেয়ের বিদায়ের সময় অন্তত তার দিকটা ভাবো। চলো এখন। আহা, এসো তো। রীতিমতো স্ত্রীর হাত টেনে টুনে নিয়ে চললেন খোরশেদুল। দরজায় গিয়ে থামলেন, পেছন ফিরে সূক্ষ্ম চোখে মেয়ের ভাবুক অভিব্যক্তি নিরীক্ষণ করে বললেন, তুমি তৈরি থেকো, একটু পরে কাজী আসবেন বিয়ে পড়াতে। মিথিলা ঘাড় হেলালো।
ইঞ্চিখানেক অনুচিন্তন কমল না। তবে ওনারা বেরিয়ে গেলেন। ক্ষণিকের জন্য মিথিলা স্থির রইলেও নোহা শান্ত থাকতে পারল না। তার ভেতরটা উত্তেজনায় ছটপটায়। পুষ্পিতার নিচে না ওপরে, আশেপাশে আছে না নেই, এসব ভেবেও সময় নষ্ট করলো না। ওকে খুঁজতে হন্য কদমে ছটপট ঘর ছাড়ল। বৈশাখ শুরু হতে না হতেই শুরু তার অল্প স্বল্প দাপট। সারাদিন সারা সন্ধ্যা আবহাওয়া ভালো গেলেও 9টার পর থেকে বাতাসের বেগ বেড়েছে। গাছপালা একটার ওপর আর একটা বাড়ি খাচ্ছে ক্রমে। ঝড় ছোটার সম্ভাবনা জোরালো। পুষ্পিতার পিঠ দেওয়ালে, পা দুটো বন্দি দশায় সম্মুখে লম্বা করে ছড়ানো। মাথাটা কাত হয়ে হেলে পড়েছে একদিক, হস্ত যুগলেও শক্ত রশির প্যাচ। পুরো মুখমণ্ডল আবৃত তখনও। বড় অবহেলায় তাকে রেখে যাওয়া হয়েছে এখানে। এই ঘর যতটা শব্দহীন, পাশের ঘরে ততটাই প্রমোদী পরিবেশ। মেঝেতে পাটি বিছিয়ে তাস খেলায় মেতেছে 5 জন সৈসন্য যুবক। প্রত্যেকের আঙুলে সিগারেট, আর পাশে ঝকঝকে বিয়ারের বোতল। খেলার ফাঁকে ঠোঁট বসছে ওতে। জায়গাটা ঢাকার মূল শহর থেকে অনেক দূরে, বলতে গেলে একেবারে শেষ মাথায়। কোনো রকম উন্নত, তবে গ্রাম্য বেশ। তীব্রদের গাড়ি একটানে এসে ভিড়েছে হেথায়। বাড়িটা মুশফিকদের। একতলা সম্পূর্ণ, বাকিটা ফাউন্ডেশন করা। কাজ শুরু হবে আবার আগামী মাস হতে। একমাত্র পাহারাদার হিসেবে দারোয়ান লোকটি থাকেন। পরিকল্পনা চমৎকার রূপে বাস্তবায়নের আশায় তীব্রর কাছে এই জায়গাটি নির্বাচিত হয়েছে। মুশফিক আরমান আগে ভাগে এসে সব ঠিকঠাক করে রেখে গেছে। দারোয়ানকে ভালো মতন কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় দেওয়া হয়েছে 2 দিনের জন্য। আপাতত বাড়ি ফাঁকা নির্জন। ওরা ব্যথিত একটা কাকপক্ষীও নেই। যেহেতু বহুদিনের প্ল্যান, তাই তাড়াহুড়ো বাঁধেনি কিছুতে। এবার শুধু নাহিদ আসার পালা। তীব্র একবার বাহিরে চাইল। হাওয়া চলাচলের হু হু শব্দটা স্পষ্ট শোনা যায়। পারিপার্শ্বিক অবস্থা, গা ছমছমে ভুতুড়ে। নাহিদ আবার ঝড়ের কবলে না পড়লেই হয়। তার চিন্তার মধ্যেই মুশফিক হাই তুলল। তন্দ্রায় ঢুলছে সে, চোখের পাতা মেলে রাখা মুশকিল। সে বিদেয় নিল খেলা হতে। একটা বালিশ এনে বন্ধুদের পাশে মেঝেতে কাত হয়ে শুয়ে পড়ল পরপর। সাফিন সবার সম্মুখে একটা তাস ছুঁড়ে মারল। খুশি মনে আওড়ালো, বিট্টু এসেছি তো অনেকক্ষণ। এতক্ষণে ওখানে নিশ্চয় মেয়ে খোঁজাখুঁজি শুরু হয়ে গিয়েছে বল। তীব্র ছোট করে বলল, হয়তো। মিরাজ মেয়েকে দুঃখ নিয়ে বলল, বেচারা নাহিদের শ্বশুর। মেয়ে গায়েব হয়েছে, টেরও পেলেন না। ব্যাপারখানা অনেকটা মুরগির পেছন থেকে ডিম চুরি হয়ে যাবার মতো হয়ে গেল। সাফিন সুর মেলালো, আমি তো অসহায় বরের কথা ভাবছি। সে যে গুজে বিয়ে করতে এসে দেখবে বউ নেই। ইস কি বেজ্জতি ব্যাটার। সশব্দে হেসে উঠল সবাই। মুশফিকের কান সজাগ। সদ্য ঘুমালেও কথাটা শুনে হাসি চাপাতে পারেনি। ফুরফুর করে আওয়াজ বেরিয়ে এলো বাইরে। একমাত্র আরমানের মুখ চোখ গম্ভীর। এমন গোমরা থেকেই বলল, কিন্তু আমার এসব ভালো লাগছে না। কোনো আনন্দই পেলাম না। তাকালো ওরা। মিরাজ শুধালো, কেন? কি কেন? আরে আমরা হলাম এলাকার প্রতাপী শীর্ষ মাস্তান বিট্টুর গ্যাং। আমরা কিনা একটা মেয়েকে চুরি করে আনলাম। ইটস হার্টিং মাই ইগো বিট্টু। চাইলে মেয়েটাকে সবার সামনে দিয়ে তুলে আনা যেত। এলাকাবাসীর ভয়টা 4 গুণ হতো, সাথে আমাদের উৎসাহটাও। সাফিন বলল, সালা গর্ধব। 300-400 মানুষের মধ্য দিয়ে একটা মেয়েকে তুলে আনবে তুমি? আবার তাও যে মেয়ে রাজিই না এই বিয়েতে। তোর বুদ্ধিতে কাজ করলে এতক্ষণে জেলে থাকতাম। এমন মদ খেয়ে তাস খেলা বেরিয়ে যেত। মিরাজ বলল, তাছাড়া রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা আর সবার সামনে দিয়ে তুলে আনা এক না বন্ধু। এই দেশে কিছু হোক না হোক, ভিডিও একটা করলেই ভাইরাল হতে জানে। আরমান বলল, তবুও চোরের মতো মেয়ে আনাই কেমন কেমন লাগছে। সাফিন চেতে কিছু বলতে গেলে তীব্র থামালো। ওর দিক ফিরে বলল, তুই হয়তো ঠিক, আমাদের সাথে ব্যাপারটা ঠিক যাচ্ছে না। কিন্তু তুই ভুলে যাচ্ছিস, বিট্টু মাস্তানের গুন্ডামির ক্যারিয়ারে মেয়ে ঘটিত কোনো রেকর্ড নেই, গ্যারান্টি হবেও না। না হলে যে খোলামেলা মাস্তানি করে, রাস্তাঘাটে লোকজন পেটায়, সে নিশ্চয়ই জেলে ঢোকার ভয় পায় না। আমি চাইলে 400 কেন 4000 লোকের মধ্যে থেকেও মিথিলাকে উঠিয়ে আনতে পারতাম। আরমান মেলালো এবার। কথাটা ঠিক। আমরা মেয়েদের সঙ্গে যতই ফাজলামো করি, বিরক্ত করি না কেন, তুই নিজে এই ব্যাপারে অন্তত কখনোই কিছু করিসনি। কারণটা আগেই বলেছি, নারী জাতি দুর্বল। একটা সবল পুরুষকে আঘাত করে যেই আনন্দ, দুটো বাজে কথা শুনিয়ে একজন শক্তিহীন নারীকে ভয় দেখানোই সে আনন্দ নেই। অন্তত এসবের রুচি আমার আসে না। তবে সবথেকে বড় কথা হলো, আমরা যদি প্রকাশ্য মিথিলাকে আনতে দিতাম, পুলিশি ঝামেলা হতো নিশ্চিত। আর তাতে সবার আগে ফাঁসতো নাহিদ। ছাপোষা গরুটাকে শুধু শুধু বিপদে ফেলে কি লাভ হতো?
প্রথমবার আমাদের বন্ধুদের কাছে কেঁদে কেটে একটা মেয়েকে চেয়েছে সে। বিয়ে করার এত শখ, পুলিশ নিয়ে গেলে বিয়ে তো দূর, সংসার হতো 14 শিকের ভেতরে। সবাই মাথা ঝোলালো। ঠিক ঠিক। তীব্র বেয়ারে চুমুক বসায়, গলবিল পার করিয়ে ফের বলে, এভাবে এনেছি কেউ টেরও পায়নি। আমাদের সন্দেহের বদলে সন্দেহ করবে মেয়েকে, ভাববে কোনো ছেলের সাথে পালিয়েছে। ওরা ওদিকে খুঁজবে, এদিকে নাহিদের সঙ্গে বিয়ে হবে। বাঙালি মেয়ে তো, আপত্তি যতই থাকুক, বিয়ে বাসর হলে সংসার করতে বাধ্য হবে। আর 1 বছর পর যদি 2 জন থেকে 3 জন হয়ে ফেরে, তখন মেয়ের পরিবার চাইলেও করতে পারবে না কিছু। তীব্র ভুরু নাচালো। সে থামতেই হৈ হৈ করে উঠল ওরা। উজ্জ্বল চেহারায় সমস্বরে আওড়ালো, মারহাবা মারহাবা, কি বুদ্ধি। তীব্র স্বল্প হাসে। সিগারেটের ক্ষীণ আগুনে ঝলসে যাওয়া তামাটে ঠোঁটে উকি দেয় প্রচ্ছন্ন চতুরতা। দরজায় খটখট আওয়াজ হলো তখন। খেলা থামিয়ে সবাই সজাগ কান তাক করলো ওদিকে। আরমান শোধালো, কে? ভেসে এলো নাহিদের ফিসফিসে কণ্ঠ, আমি, দরজা খোল। মিরাজ ভুরু নাচিয়ে বলল, এসেছে গরুটা, যাই খুলে দিই। সে উঠতে গেলে তীব্র আটকালো, দাঁড়া, ওর সাথে কাজই আছে না, মাস্ক পর সবাই। মিনিটে সে আগের রূপে ফিরল ওরা। নাকের ডগা অবধি মাস্ক আর বড় ক্যাপ ঝোলালো মাথায়। মুশফিক উঠে বসলো। এত হুজুগের মধ্যে আজ ঘুম হবার নয়। মিরাজ দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢুকলো নাহিদ। পরনে শেরওয়ানি, একেবারে ফিটফাট হয়ে এসেছে। বাইরে বাতাসের সঙ্গে অল্প বৃষ্টির ছাটে ভিজেছে গা। তবে তীব্রের কড়া আদেশ, তার চেহারাও ব্যপ্ত। পেছনে সাদা পাঞ্জাবি পাজামা, টুপি পরিহিত মৌলবি সাহেব ঢুকলেন। প্রথমেই নজর বিঁধল মদের বোতল আর তাসের ওপর। সবার দিক চাইলে দেখলেন ওদের বেষ্টিত মুখমণ্ডল। বহু বছরের অভিজ্ঞতা মাথায় খটকা জাগলো এবার। একে তো এত দূরের জায়গা, ফাঁকা শুনশান বাড়ি, তার ওপর এতগুলো বলবান ছেলে একসাথে আসর মেলে বসেছে। মেয়ে কোথায়? কোনোভাবে কি তিনি সচেতন? তীক্ষ্ণ চাহনি আশেপাশে বোলালেন, প্রশ্ন ছুড়লেন, পাত্রী কোথায়? আর এত রাতে বিয়ে পড়াবেন কেন? এখানে আবার জোরজবস্তির বিষয় নেই তো? সবাই কিছুটা অপ্রস্তুত চোখে চাইল তীব্রর দিকে। ব্যাটা মলবি ধরে ফেললে কি হবে? সব তো ফাঁস করে দেবে বাইরে গিয়ে। তীব্র স্বাভাবিক বসা থেকে উঠে দাঁড়ালো। চোখের ইশারা দেখেই ধড়াম করে দরজা আটকালো মিরাজ। ভদ্রলোক সেদিকে এক পলক চেয়ে তীব্রর দিকে ফিরল। ওর হাতের চকচকে ছুরিটা দেখে শিরদাঁড়া সোজা হয়ে গেল অমনি। ত্রাসে আর্তনাদ করে উঠলেন। এ কি? তীব্র বাহুতে টান মেরে ওনাকে ফেললো কাঠের চেয়ারটায়। হক চকালেন তিনি। ঠিকঠাক হয়ে বসলেন। টুপিটা মেঝেতে পড়ে গেছে। মিরাজ ভদ্রের ন্যায় উঠিয়ে মাথায় পরিয়ে দিল আবার। তীব্র ধারালো ছুরিটা ওনার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে বলল, বিয়ে পড়াতে এসেছিস, চুপচাপ পড়াবি। এখানে কি হচ্ছে, কেন হচ্ছে একটা প্রশ্ন করলেও তোর জিভ কেটে ঝুলিয়ে রাখবো। মৌলবি আতঙ্কে ঢোক গিললেন। জি? তীব্র ছুরি ভাঁজ করে সাফিনের দিক ছুঁড়ে মারে। সে ক্যাচ নিয়ে পকেটে ঢোকায়। নাহিদ অধৈর্য, চারপাশে খুঁজে তার প্রিয়সীকে। জিজ্ঞেস করে, মিথিলা কোথায়? আরমানের জবাব, পাশের ঘরে। কিন্তু তোর হাতে কি? নাহিদ ব্যাগের দিক দেখলো একবার, সলজ্জে জানালো, ওর জন্য কিছু কেনাকাটা করেছি। আর একজনের দেওয়া বেনারসি পরিয়ে আমি আমার বউকে বিয়ে করব নাকি? মিরাজ বিড়বিড় করে বলল, শখ কত! মেয়ে তো পায়েও মোছে না। স্পষ্ট বিধিষ্ট গলায় বলল, এই শালা, শর্ত সামনে থেকে। নাহিদ নাক ফোলালো। তীব্রর দিক চেয়ে নালিশ জানালো, দেখেছিস? এইটুকুতেই তীব্র চোখ রাঙায়। নাম উচ্চারণে পরিচ্ছন্ন নিষেধাজ্ঞা মনে পড়তেই হুঁশ ফিরল নাহিদের। থামল সেখানে। সাফিন বলল, তোর ফুলটুসি পাশের ঘরে, যা গিয়ে হাত পা খোল। নাহিদ চোখ কপালে তুলল, মানে কি? তোরা কি আমার মিথিলাকে বেঁধে রেখেছিস নাকি? মিরাজ কটমট করে বলল, কথা বেশি বললে তোকেও বাঁধবো শালা, যা ভাগ এখান থেকে। নাহিদ দাঁত পিষল, ফুসল, তবে মনে মনে। মুখে রাগ করার হিম্মত তার নেই। চোটপাটে কদমে ঢুকে গেল ভেতরে। কাজী সাহেব হকচকিত হয়ে সব কিছু দেখছেন। তীব্র বটগাছের মতন দাঁড়িয়ে তার সামনে। গা থেকে সিগারেট আর অ্যালকোহলের মিশ্র গন্ধ ছুটে ছুটে আসছে। ঠিকঠাক শ্বাসও নেওয়া যাচ্ছে না। মাথা নাড়লেন তিনি। এখানে টাকার অঙ্ক বেশি বলে রাত বিরেত ভাবেননি। লোভে পড়ে সুরসুর করে এসেছেন। কে জানতো এমন গুন্ডা আছে? এখন কি হবে? বিয়ে পড়ানোর পর সাক্ষী মোছার জন্য ওরা যদি মেরে ফেলে তাকে? খাটের ওপর অবজ্ঞায় ফেলে রাখা পুষ্পিতাকে দেখেই নাহিদের বক্ষ বেদনা বাড়ল। ইস, কি অবস্থা তার মিথিলার! বন্ধুদের প্রতি কটমটিয়ে বলল, জল্লাদগুলো আমার মিঠুকে কিভাবে বেঁধেছে, বদমাস সব।
একটুও মায়া দয়া নেই। ব্যাগগুলো নামিয়ে রেখে ব্যস্ত এগিয়ে এলো সে। প্রথমে ঝুঁকলো ওর পায়ের বাঁধন খুলতে, দড়িতে হাত ছোঁয়াতে যেতেই দৃষ্টি থামে, মনোযোগী হয়। কি ভেবে চোখ পিটপিট করলো নাহিদ। সূক্ষ্ম নিরীক্ষা মুহূর্তে পাল্টে এলো বিস্ময়ে। সচকিত চাইল পুষ্পিতার হাতের দিক। মস্তিষ্কে উদ্ভব হলো মস্ত ভুলের আঁচ। শ্বাস থামলো তার, গলা ফাটিয়ে চিৎকার ছুড়ল, বিট্টু! এই ঘরে থাকা লোকগুলো চমকে উঠল। বাদ পড়লেন না অসহায় রূপী কাজী সাহেব। এমনিতেই শঙ্কায় নেতিয়েছিলেন এতক্ষণ। নিনাদ শুনেই যেন লাফিয়ে উঠল দেহটা। ওরা মুখ দেখাদেখি করলো, তড়িৎ বেগে ছুট লাগালো পরপর। মুশফিক যেতে নিয়েও থামলো, ঘাড় বাঁকালো কাজীর দিক। লোকটি ঘাবড়ে শক্ত হয়ে গেলেন। মুশফিক এদিক ওদিক তাকায়, জানালায় টাঙানো রশিতে গামছা ঝুলতে দেখেই দ্রুত নিয়ে আসে। কাজীর হাত দুটো পেছনে নিয়ে পিঠের সঙ্গে বাঁধলো, দৃঢ় কণ্ঠে হুঁশিয়ারি দিল, আমরা না ফেরা অবধি এক চুল নড়বি না। জবাবে তিনি চুপচাপ মাথা কাত করলেন। নাহিদ চিৎকারই দেয়নি, একেবারে উঠে লেপ্টে এসেছে দেয়ালে। দ্রুতগামী পাগুলো একসাথে এসে থামলো। বিচলিত চাউনি নিক্ষেপ হলো ওর দিক। নাহিদের শ্বাস প্রশ্বাসে উৎপীড়ন অসামাল। অস্বাভাবিক দৃষ্টির নিশানায় অবচেতন পুষ্পিতা। তীব্র কপালে ভাঁজ ফেলে শোধালো, কি হয়েছে? নাহিদ গতিতে আঙুল ওঠালো পুষ্পিতার দিক। থেমে থেমে বেগ পুহিয়ে জানালো, এটা মিথিলা নয়, এ অন্য মেয়ে। চোখ মুখ পাল্টে গেল ওদের। শশব্যস্ত তাকালো পুষ্পিতার পানে। সাফিন চোটে বলল, যা হোক একটা বললেই হলো। তুই তো মুখই দেখিসনি এখনো, না দেখে বুঝে গেছিস এটা মিথিলা নয়? ইয়ার্কি মারাস? শান্ত নাহিদ জ্বলে উঠল। মিথিলাকে চিনতে আমার মুখ দেখতে হবে। এতদিনের সম্পর্ক, ওকে 10 মাইল দূর থেকে দেখলেও আমি বুঝতে পারি যেখানে, সেখানে এত কাছ থেকে বুঝবো না? তীব্রর মেজাজ খারাপ হচ্ছে। এটা মিথিলা না হলে কে? গরুটা মুখ না দেখেই হাম্বা হাম্বা করছে। সাফিনদের তো ভুল হওয়ার কথা না, ওরা তো ছবি দেখে গিয়েছিল। কিন্তু নাহিদের গুরুতর ভাবভঙ্গি আর অস্থির আচরণ ফেলে দেওয়ার মতো নয়। বিষয়টা চিন্তার। সে যথাসম্ভব ঠান্ডা গলায় শোধালো, তুই শিওর এটা তোর গার্লফ্রেন্ড না? নাহিদের প্রত্যয় সুদূর। উতলা হয়ে বলল, বিশ্বাস কর এটা মিথিলা না। এই মেয়েটা অনেক ফর্সা, আমার মিথিলা তো শ্যামলা। তাছাড়া মিথিলার হাত পায়ের নখ এমন নয়, এতটা হ্যাংলা পাতলাও নয় ও। তীব্র তপ্ত আর চোখে সাফিনের দিক চাইল। অমনি গুটিয়ে এলো সে, আমতামতা করে বলল, এমন করে দেখছিস কেন? আমি কি করেছি? নাহিদ তো বলেছিল মিথিলা বাড়ির পেছনে আসবে, আমি তো সেভাবেই আনলাম। এর মানে তুই মুখ দেখিসনি? সাফিন যেই মাথা নাড়ল, তীব্রর খড়খড়ে হাতের সপাটে এক চড় পড়ল গালে। ফের মারতে গেলেই সাফিন এক লাফে পেছনে লুকালো মুশফিকের। কাঁদো কাঁদো হয়ে বলল, আমার কি দোষ? ওখানে তখন অন্য মেয়ে আসবে, আমি কি করে বুঝবো? মিরাজটাও তো কিছু বলেনি। তীব্র মিরাজের দিক চাইতেই সে সাফাই দিতে মিনমিন করে বলল, কিন্তু আমি তখন এদিকে আয়। জলদ গম্ভীর কণ্ঠস্বরে মিরাজের কথা ফোরালো। বলতে চাইল, বিট্টু আমি তোকে আসতে বলেছি। তীব্র চিল্লিয়ে উঠতেই মিরাজ ঝড়ের বেগে এসে দাঁড়ালো সামনে। সে আদেশ করলো, এদিকে ঘোর। হ্যাঁ, ঘুরতে বলেছি। মিরাজ আস্তে আস্তে ঘুরল। সহসা পেছন বরাবর দুরান্ত এক লাথি মারল তীব্র। হুমড়ি খেয়ে পড়তে পড়তে খাটের কাঠ ধরে সামলালো ছেলেটা। আহত স্থান ডলতে ডলতে কিরমির করলো। সাফিনের বাচ্চা, আমি বলেছিলাম মেয়ের গায়ে বেনারসি নেই, তুই শুনিসনি আমার কথা। তীব্র গর্জে উঠল, চুপ, আর একটা কথা বলবি না কেউ। কতগুলো অকর্মা পুষ্টি দলে একটা মেয়েকে তুলে আনতে গিয়ে এত বড় ব্ল্যান্ডার করে ফেললি। ওরা মাথা নামালো চুপচাপ। নাহিদ হাঁসফাঁস করে বলল, এখন কি হবে বিট্টু? এ অন্য মেয়ে হলে আমার মিথিলা কোথায়? আমার মিথিলার বিয়ে হয়ে যায়নি তো? এই বিট্টু, তুই তো কথা দিয়েছিলি আমায় এনে দিবি ওকে। এখন তাহলে আমার মিথিলাকে আমি পাবো না? গলা ধরে আসছে নাহিদের। প্রেমিকাকে হারানোর আশঙ্কায় হৃৎপিণ্ড কাঁপছে। তীব্র ক্যাপ নামালো, সোনালি চুল খামচালো জেদে। আবার পড়ল, 2 কদম পায়চারি করলো। ফুসতে ফুসতে আরমান কাছে এসে বলল, শান্ত হ, মেয়েটার জ্ঞান ফেরায়, তারপর ওর থেকে জেনে নেওয়া যাবে সব। মিথিলার আসার কথা যখন ও কেন এসেছিল সেটাই তো ওর মুখে শোনা যাবে। তীব্র ক্রোধ থামে না। খোপে লাথি বসায় খাটের পায়ায়। চুপসে দাঁড়িয়ে থাকে সাফিনার মিরাজ। সে খ্যাক করে ডাকে, এই মেয়ে ওঠ। মুশফিকের ঘুম হাওয়া। মশলাযুক্ত কাণ্ড কারখানায় গোল গোল চোখে দেখছে সে। তীব্র রাগে সব ভুলেছে। এভাবে ডাকলে কেউ উঠবে? তাও যার জ্ঞান নেই।
সে ছুটে গিয়ে জগ আনলো, সাফিনের হাতে ধরিয়ে দিয়ে বলল, নে, আকাম করেছিস যখন এবার তোল মেয়েটাকে। ওর ঠোঁট উল্টায় বিড়বিড় করে, যত দোষ সাফিন ঘোষ। এগিয়ে যায়, উষ্ণ নজরে চায় পুষ্পিতার দিক। সমস্ত রাগ ক্রোধ এইবার গিয়ে পড়ল ওর ওপর। সব দোষ এই মেয়ের। ওখানে কেন এসেছিল মরতে? তিরিক মেজাজে জগের ঢাকনা খুলে পুরো পানিটা ছুঁড়ে মারল ওর মুখের ওপর। শরীর ঈষৎ নড়ে উঠল পুষ্পিতার। তীব্র সঙ্গে সঙ্গে আর একটা চড় বসালো মাথায়। সাফিন আর্তনাদ করে বলল, আবার কি করলাম? সে ক্ষেপে বলল, কাপড়টা সরাবে কে? সরাচ্ছি। সাফিন ঝুঁকে যায়, পুষ্পিতার মুখোশে টান বসায় অভঙ্গুর হস্তে। প্রকোপে পঞ্চক্লিপ সহ কয়েদি কেস খসে ছড়িয়ে আসে পিঠে। কাছাকাছি কোথাও অর্থচিৎকারে বাজ পড়ল তখন। কেউ ভালো করে চাইতেও পারল না। সঙ্গে সঙ্গে লোডশেডিং। সমস্ত এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলো নিমিষে। সাফিন মহাবিরক্ত হয়ে বলল, সালার এখনই কারেন্ট যেতে হলো। পুষ্পিতার চেতনা ফিরেছে। ধীরে সুস্থে চোখ মেলল, ভারী মস্তক সোজা করল। নড়তে গিয়ে বুঝলো হাত দুটো বাঁধা। অবশ পদ যুগলো, কঠোর কিছু স্পর্শ। চোখের সামনে ঘুটঘুটে তিমির। তুষারের ন্যায় জমে গেল অমনি। মনে পড়ল পেছনের কথা। হঠাৎ কেউ এসে মুখে কিছু একটা চেপে ধরার চিত্র। পুষ্পিতার মেরুদণ্ড সোজা হয়ে আসে। অজ্ঞাত শঙ্কায় ধরফর করে বুক। পরপর অচেনা পুরুষালী স্বর প্রখর গতিতে কর্ণকুহরে হামলা চালায়। শিরায় শিরায় রক্ত সঞ্চালন থমকে যায় তার। মোম কোথায় পায় এখন? এই বেটা, মোম আছে এখানে? মুশফিক উত্তর দিল, থাকার তো কথা। দেখছি দাঁড়া। ফ্ল্যাশ দিয়ে জ্বালাবে, সাথে ফোনও আনেনি কেউ, লোকেশন ট্র্যাক না হওয়ার জন্য। কাটায় কাটায় চূড়ান্ত সতর্কতা তাদের। পকেট থেকে অধৈর্য হাতে ম্যাচ বক্স বের করলো তীব্র। দপ করে জ্বলে উঠল কাঠি। অল্প সময়ের আলোতে ওর মুখটা ভাসলো আবছা স্পষ্ট। তবে কালো মাস্ক আর ক্যাপের ভিড়ে দেখালো শুধু সাদাটে দুই চোখ। আবৃত মুখমণ্ডল ছাপিয়ে পুষ্পিতার নজর সরাসরি পৌঁছালো তীব্রর বিলাতি নয়নে। আগুনের স্পর্শে কেমন ভৌতিক লাগলো তা। সহসা ভয়ে চেঁচিয়ে উঠল, সাপ সাপ। উপস্থিত সকলে ভড়কে যায় হঠাৎ নিনাদে। মীরা সাপ শব্দটা শুনেই লাফ দিয়ে আরমানের কোলে উঠে গেল। রীতিমতো দুই পা দিয়ে পেঁচিয়ে ধরল ওর কোমর। ছেলেটা নড়বড়ে খুঁটির ন্যায় দুলে ওঠে। হিমসিমে কণ্ঠে ধমকায়, শালা আলুর বস্তা নাম। না সাপ। সাফিনের মনে পড়ল তার পকেটে মিনি টর্চ আছে, সব সময় থাকে। এক পাশে লাইটার, অন্য পাশে আলো। সে চটপট বের করে জ্বালালো, ফেললো পুষ্পিতার মুখের ওপর। আকস্মিক কড়া আলোর তোপে চোখ কুঁচকে ফেললো পুষ্পিতা। মুচড়ে উঠল শরীর। তীব্র চারপাশ দেখছিল। নীরবে সাপ খুঁজে না পেয়ে মাথা গরম হয় আবার। তেতে বলল, মিথ্যা বললি কেন? কোথায় সাপ? বলতে বলতে তপ্ত মেজাজ আর রুষ্ট চোখে চাইল সে। বিলাতি নজর সোজাসুজি অর্ষায় পুষ্পিতার নির্মল অননে। মুহূর্তে ঠোঁট দুটো থামল তার। অসম্পূর্ণ রইল গোছানো ধমক। পুষ্পিতার মুখশ্রীতে উর্গ করে তির্যক রেখা। চক্ষুগহর সে উৎপাতে বেমিশাল। ললাটে সূক্ষ্ম ঘামে লেপ্টে থাকা ক্ষুদ্র কেশ। খিচে নেওয়া পল্লবে এক অন্যরকম অনুভূতি। ছোট জানালার কপাট ডিঙিয়ে সনসন হাওয়া সবেগে আসে। হুড়মুড় করে স্পর্শ করে তীব্রর হাতের কাঠি। বুড়ো আঙুল ছোঁয়ায় পূর্বে দপ করে নিভে যায় কিরণ। উষ্ণ বায়ু আজ বড্ড শীতল। সেই শীতলতা এক লহমায় ভিজিয়ে দেয় মাস্তান তীব্র শক্তপোক্ত নিরেট হৃদয়। পুষ্পিতা ধাদস্থ হয়ে টেনে হিঁচড়ে আঁখি মেলল। ভেজা পদ্মের ন্যায় পল্লব কেঁপে সরে গেল দুই দিক। তিরতির করে নড়ল দোলন চাপার মতন উষ্টপুট। বৃহৎ সরল চক্ষু দুটির দৃষ্টি বক্ষ স্পন্দন থমকে রাখল তীব্র। শুধু সে নয়, বাকিরাও ড্যাব ড্যাব করে চেয়ে। মেয়ে দেখলেই নেচে ওঠা সাফিন ইহজগতে নেই। হাঁ করে লাইট ধরে আছে এখনও। মীরা সাপের কথা ভুলে গেল। মুগ্ধের মতো তাকিয়ে থেকে সোজা হয়ে দাঁড়ালো। মুশফিক মোম জ্বালিয়ে এনেছে। সবাইকে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কোঁচকালো। দৃষ্টি অনুসরণ করে পুষ্পিতাকে দেখলো। বুঝলো যা বোঝার। রূপসী মেয়ে দেখে সবকটা হুঁশ হারিয়েছে। সে অতিষ্ঠ বেগে মাথা নাড়ে, তীব্র দিক চায়। এইবার চোখ কোটর ফুরিয়ে বেরিয়ে এলো প্রায়। পল্লব ঝাপটালো মুশফিক। একটা মেয়ের দিক তীব্রর আবিল অক্ষীর অমন অরণ চাহনি দেখে নিজেই বোকা বনে গেল। ওর ঘর থেকে মৌলবি সাহেব বিনয়ী স্বরে ডাকলেন, ইয়ে শুনছেন বাবারা, আমাকে একটু আলো দিন না, ভয় লাগছে। সবাই নড়ে চড়ে উঠল। আরমান সাফিনের হাত থেকে টর্চ নিয়ে চলে গেল ওদিকে। এ ঘরে কেবল মোমের নির্ভেজাল জ্যোতি। কামরায় চতুর্দিকে ঈষৎ বেগে লুটোপুটি খায় তা। এদিকে সম্মুখে মুখোশধারী এতগুলো ছেলে দেখে
গলা শুকিয়ে গেল পুষ্পিতার। নিভু ভায়ার্ত নেত্রে একে একে সবার দিক চাইল সে। তীব্র সময় এলো যখন ও দীঘল হরিণী চোখে চাহনি বুক ভেদ করে মধুর দহনে পুড়িয়ে দিল তাকে। শুধু নাহিদের এসবে ধ্যান নেই, মিথিলার স্থানে অন্য মেয়ে আসায় তার মাথায় জ্বলছে দাও দাও অগ্নিশিখা। কর্কশ্বরে ধমক দিল, এই মেয়ে কিসের সাপ, ফাজলামো আমাদের সাথে। পুষ্পিতার দুর্বল দেহ ছলকে উঠল। দৃঢ়ভাষী নাহিদের দিক ভীতশস্ত্র হয়ে চাইল। কি দেখে সাপ ভেবেছিল নিজেই তো জানে না, শুধু মনে আছে সিরিয়ালে দেখা সাপের মতো দুটো পঙ্কিল চোখের মণি। পরক্ষণে নিজেই লজ্জা পেল বোকামির। হুট করে জ্ঞান ফেরা, আবার অন্ধকারে হঠাৎ ওইভাবে দেখার বাস্তব অবাস্তব গুলিয়ে ফেলেছিল। পুষ্পিতা মাথা নুইয়ে চুপটি করে রইল। তার ভেতরটা থরথর করছে। ছেলেগুলো এখন ওকে নিয়ে কি করবে ভাবলে গলবিলটা মরুভূমির মতো শুষ্ক হচ্ছে ক্রমে। সাফিনের ঠোঁটদ্বয় তীব্র দিক ধেয়ে গেল। ফিসফিস করে বলল, ভাই, এই এলাকায় এমন চোখ ধাঁধানো মেয়ে আছে আর আমরা দেখলাম আজ? হাউ ইজ ইট পসিবল? তীব্র উত্তর দিল না, ফস করে শ্বাস ফেলল। শান্ত নজর ফিরিয়ে নিল আরেক দিক। ছোট দৃষ্টি গেঁথে রইল রংচটা ওই দেওয়ালে। নাহিদ রুক্ষ মেজাজে চেঁচিয়ে উঠল, তোরা স্ট্যাচু বনে আছিস কেন? কিছু করবি না? এই মেয়ে কি করছিল ওখানে জিজ্ঞেস কর। আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম। মুশফিক বলল, আরে বেটা থাম, এখন জিজ্ঞেস করলেও বা রাত কয়টা বাজে জানিস? তোর কি মনে হয় এখনও তোর গার্লফ্রেন্ডের বিয়ে থেমে আছে? এতক্ষণে দেখ গিয়ে শ্বশুর বাড়িও চলে গেছে। নাহিদ থমকে যায়, হাঁসফাঁস করে, মাথার চুল খামচে বসে পড়ল মুহূর্তে। বিধ্বস্ত ভঙ্গিতে আওড়ালো, আমার মিথিলা তাহলে আমার হলো না? পুষ্পিতা ভয় ডর ভুলে অবাক চোখে চাইল। মিথিলার নাম শুনে কোটরের আশপাশে ছড়িয়ে গেল বিস্ময়। মিরাজ পাশে বসলো, নরম গলায় সান্ত্বনা দিল, কাঁদিস না, যা হবার তা তো হবে, ও তোর ভাগ্যে নেই। নাহিদ শুনল না, সে হতাশ করে কাঁদছে। তীব্র হাত পাতলে নীরবে মোম ধরিয়ে দিল মুশফিক। পুষ্পিতা টের পেল কেউ এগিয়ে আসছে। নাহিদ থেকে দৃষ্টি এনে তাকালো সে। তীব্রকে কাছে আসতে দেখে চকিতে পিঠ ঠেকে গেল দেওয়ালে। বাধা পা সেটে আসতে চাইল। শঙ্কায় ঠক ঠক করে ভূমিকম্প নামলো হাঁটুতে। তীব্র ঝুঁকে আসে। পুষ্পিতা চমকে গুটিয়ে যায় আরও। কম্পিত বড় চোখ কোনো মতে তাকায় মাস্ক পরিহিত তার দিক। চোখাচোখি হয় দুজনের। বাইরে কালবৈশাখীর দুঃসহ তাণ্ডব। সে এক প্রকাণ্ড ঘূর্ণিঝড়। অমন ঝড়ের মাঝে কেবলমাত্র মোমের ক্ষীণ দীপ্তিতে একজোড়া ভীত অস্থির কালো মণির সঙ্গে মিশে গেল তীক্ষ্ণ খুরখার দুটো সাদাটে নজর। তীব্র চাউনি সেকেন্ডে ঘুরে আসে পুষ্পিতার সমগ্র ঘামার্ত চেহারা হতে। কমলা আলোয় খুব কাছ থেকে মুখখানি দেখল এবার। সীমান্তহীন আকাশে উড়ে বেড়ানো বলাকার ন্যায় বুড়ো যুগলের নিচে সদ্য ফোটা শালুকরূপী আশ্চর্য সুন্দর দুটি চোখ। কম্পমান অধর ভাঁজে ঝর্ণাসম রিমঝিমে স্নিগ্ধতা। তীব্র এত নিকটে আসায় পুষ্পিতার রুহু শুদ্ধ কাঁপছে। লোকটা কি এখনই ঝাঁপিয়ে পড়বে, কিংবা খুব নোংরাভাবে স্পর্শ করবে ওকে? পুষ্পিতা আল্লাহকে ডাকছে, মনে মনে অবিশ্রান্ত দোয়া দরুদ পড়ছে। এদিকে সাফিন এরা একে অপরকে দেখছে। তীব্রর হাবভাব নিয়ে বিভ্রান্তিতে নিজেদের ভুরু উঁচাচ্ছে এক একজন। পুষ্পিতা চোখ নামিয়ে নেয়। তখনই শুনতে পায় তীব্রর প্রশ্ন। ফের চাইল সে। তীব্র উন্মুখ মোটা ভুরু নাচিয়ে স্থূল গলায় শোধালো, নাম কি? পুষ্পিতা ঢোক গিলে কুকড়ে আসে। পিপাসায় কাতর কণ্ঠনালী অবরুদ্ধ। কোনো রকম উত্তর দেয়, পুপু। সাফিন ধৈর্য হারিয়ে বলল, পুপু। মন্থর বেগে মাথা নাড়ল পুষ্পিতা। তাহলে কি পুষ্পিতা? সাফিন কপাল গোছায়। কার পিতা? মিরাজ বাহুতে কিল মেরে বলল, পুষ্পিতা গর্ধব। ও আচ্ছা। এদিকে নাহিদ কাঁদছে, আহাজারিতে কপাল চাপড়াচ্ছে। মুশফিক খেয়ে হারিয়ে বলল, নামধাম বাদ দে, জিজ্ঞেস কর ওই সময় বাড়ির পেছনে মিথিলা জায়গায় কি করছিল ও? সাফিন ষাটের হাতা ভাঁজ করল। ভাবসাব নিয়ে বলল, আমি জিজ্ঞেস করছি, ওয়েট। সেকেন্ডে ছুরি বের করে উঁচিয়ে ধরল ওর সামনে। তর্জন দিল গম্ভীর গলায়, এই মেয়ে, তুমি সুন্দরী বলে ছেড়ে দেব ভেবো না। যা জিজ্ঞেস করব ঠিকঠাক উত্তর দেবে, বুঝলে? না হলে কেটে পিস পিস করে ফেলবো। সঙ্গে ছুরিটা দিয়ে ক্রস দেখালো সাফিন। যে মেয়ে টেলিভিশনে রক্তারক্তি দেখলেও ভয় পায়, সামনে থেকে প্রথমবার কোনো গুন্ডার হাতে ছুরি দেখলো সে। আবার কি বিধ্বস্ত হুমকি! অচিরে এই মুখ ফ্যাকাশে হয়ে গেল পুষ্পিতার। মোমের হলদে প্রভায় চিকচিক করছে ধার। এখন এই ছুরি দিয়ে কি প্রহার চালাবে এরা?
পুষ্পিতা আতঙ্কে স্তম্ভ বনে গেল। বক্ষ স্পন্দন চমকে থমকে লুটিয়ে পড়ল। এবার ভ্যাবাচাকা খেয়ে গেল সবাই। তবদা খেয়ে একে অন্যকে দেখলো। সাফিন হতভম্ব হয়ে বলল, কি হলো ব্যাপারটা? তীব্র সোজা হয়ে দাঁড়ালো, কটমটিয়ে বলল, ছুরি দেখাতে বলেছি তোকে। আমি ভাবলাম ভয় পাবে। মিরাজ বিরক্ত হয়ে বলল, পেয়েছে তো, এমন ভয় পেয়েছে যে একেবারে চিৎপটাং হয়ে পড়ল। এখন নে আবার জ্ঞান ফেরা। সব দোষ ঘাড়ে পড়ায় চেহারা ছোট করলো সাফিন। পানি নিয়ে পুষ্পিতার মুখে ছেটাতে বলল, জীবনে প্রথম কোনো মেয়ে দেখলাম ছুরি দেখে অজ্ঞান হয়ে যায়। এমন ভীতু মেয়ে আল্লাহ। এই মেয়ের নাম পুষ্পিতা কেন? ভীতুর ডিম রাখা উচিত।